ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে আপনার পদত্যাগ এবং শিক্ষক হিসেবে অবাঞ্ছিত করার দাবিতে বিগত কয়েকদিন ধরে আপনার নিজের বিভাগের শিক্ষার্থীরাই বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। আসলে তাদের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলোর বিষয়ে আপনার বক্তব্যটা কি এবং তারা আসলে কি চাচ্ছেন? প্রথমে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং এই আন্দোলনটা আসলে একটা ভিন্ন ধরনের জায়গায় বাংলাদেশকে পৌঁছে দিয়েছে। 16 বছরের যে অবস্থাটা ছিল সেখান থেকে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির দিকে যাচ্ছি। আন্দোলনের বহু পূর্ব থেকেই বিভিন্ন সময়ে আমার পেশাগত কারণে বিদেশি যারা আমাদের বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার্স রয়েছেন তাদের সাথে অনেক মিটিং এ আমরা অ্যাটেন্ড করেছি এবং সেখানে আমরা আমাদের অবস্থান গুলো তুলে ধরতে সমর্থ হয়েছি। সেখানে রাষ্ট্রের মানুষের সাথে আরেকটা রাষ্ট্রের মানুষের যে সম্পর্ক সেই জায়গাটা বারংবার গুরুত্ব পেয়েছে। আমরা বোঝাতে চেয়েছি যে কোনো নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক স্থাপনের চাইতে রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন অনেক বেশি জরুরি। পরবর্তীতে যখন আন্দোলন মোটামুটি ভাবে শুরু হয় আমরা কিছু ধারণা পাচ্ছিলাম যে ফেব্রুয়ারি মাসের দিকেই যে একটা সময় ঈদুল আজহার পর হয়তো কিছুটা টার্মোইল একটা সিচুয়েশন তৈরি হবে। তা আমাদের কিছু যোগাযোগ ছিল এবং পেশাগত জায়গায় আমরা কিছু কাজ করছিলাম। আন্দোলন যখন শুরু হয় সেটা কিছুটা জায়গায় আমাদের আমরা কাজ করেছি এবং সেখানে প্রাথমিকভাবে আমি আমার ফেসবুক যে স্টোরিজে আমার যে প্রতিবাদের জায়গায় সেম স্ট্যাটাস দিয়ে আমি শুরু করি। তার পরবর্তীতে আমাকে 31শে জুলাই দৈনিক রূপান্তর পত্রিকায় ইন্টারভিউ করা হয়। সেই সময় আমি দৃঢ় কণ্ঠে সমন্বয়কদের যেই ডিবি অফিসে ধরে নিয়ে যায় তাদেরকে ছেড়ে দেওয়ার বিষয়টা সেই ইন্টারভিউতে তুলে আনি এবং আমি বলি যে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন এবং ছাত্রদের উপর যদি নির্বিচারে এই গুলি করা বন্ধ না হয় তাহলে ইন দ্য লং রান এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে সরকারকে একটা ভয়াবহ জায়গায় নিয়ে যাবে বা সেই জায়গাগুলো ফেস করতে হবে। এর পরবর্তীতেও আমি যখন আমাদের একজন কলিগ শেরিন মোনামি সে আহত হয় সেই জায়গাতেও আমি আমার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিন্দা প্রকাশ করি এবং তারপরে যখন অপরাজেয় বাংলায় সেখানে তাদের আমাদের শিক্ষকদের যে জমায়েত হয় সেই ক্ষেত্রেও আমি সেখানে অবস্থান নেই। তার পরবর্তীতে আমি দেখা গেছে যে আমাদের 3রা আগস্ট বিভাগের পক্ষ থেকে আমি শিক্ষকদের সাথে আলাপ করে একটা স্ট্যাটাস দিয়ে আমাদের বিভাগের স্ট্যান্ড পয়েন্ট এবং সেখানে প্রতিটা হত্যা এবং ঘটনার আমি নিরপেক্ষ তদন্ত দাবি করি। এই জায়গাগুলোতে আমার একটা যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা। এছাড়া আমাদের প্রফেশনাল কিছু জায়গা ছিল সেখানে আমরা কাজ করেছি। দিল্লি থেকে আমাকে ইন্টারভিউ করা হয়, সেখানে একজন খুব প্রথিতযশা সাংবাদিক তাকে আমি দৃঢ় কণ্ঠে বলি যে ভারত সরকারের প্রয়োজন বাংলাদেশের জনগণের সাথে তাদের যে সম্পর্ক রয়েছে সেই জায়গাটাকে গুরুত্ব দেয়া এবং সেখানে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক তৈরিটা বেশি জরুরি, কোনো নির্দিষ্ট দলের সাথে নয়। আমি শিক্ষার্থীদের সাথে আসলে আন্দোলনে অ্যাজ এ চেয়ারম্যান ওইভাবে প্রাথমিকভাবে আমার যোগাযোগটা আমি ছিল না। আমি ঠিক করে জানার সুযোগও ছিল না কারা যাচ্ছে বা কারা যাচ্ছে না, কারণ সেই জায়গাটায় আমি প্রথম খবরগুলো কিছু পাচ্ছিলাম ফেসবুকের মাধ্যমে এবং আমাদের একজন শিক্ষার্থী শীতল মোনা উর্পি সে যখন আহত হয় তারপরে আমি সেখানে তার ফোন করে সেদিন রাতে তার খবর নেওয়ার চেষ্টা করি এবং আমরা কিন্তু আসলে ঠিক তৎক্ষণাৎ কোনো খবর পাইনি কারো মাধ্যমে, যার ফলশ্রুতিতে আমাদের হাসপাতাল বা সেখানে উপস্থিত হওয়ার কোনো সুযোগ ছিল না। এর পরের দিনও আমি তার সাথে ফোনে যোগাযোগ করি এবং তার সাথে কথা বলার চেষ্টা করি। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের একজন শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে একটা সময় বলা হয় যে এই ধরনের যারা আহত হয়েছে তাদেরকে কিছু আর্থিক সহায়তার জন্য। সামগ্রিকভাবে আমি আসলে
এই বিষয়টায় এমনি চাচ্ছিলাম যে আমাদের কোনো শিক্ষার্থী যাতে এই সুযোগটা না নেয়, কারণ যাদের দ্বারা এই হত্যাগুলো সংঘটিত হয়েছে তারাই আবার সাহায্য করছে, এই বিষয়টা আমার কাছে খুব ভালো কোনো কিছু মনে হচ্ছিল না। কিন্তু যখন আমি খোঁজ খবর নেই এবং আমি সিআরদের মাধ্যমেও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, আমার অফিসকে বলি, কিন্তু সেখানে কিন্তু আমরা কোনো নাম পাইনি। তা তৎক্ষণাৎ কিন্তু সে সময়টা অনেকটা শেষ হয়ে গেছে। অনেক পরে আমাদের একজন শিক্ষার্থী সে যোগাযোগ করে এবং তার বিষয়টা তখন আসলে সময় শেষ হয়ে যাওয়ার পর আমি বোঝার চেষ্টা করি আসলে সে আন্দোলনে কতটা ছিল। তারপরে যখন আমি আমাদের বিভাগের ক্ষেত্র থেকে বা আমাদের প্রশাসনের ক্ষেত্র থেকে সেই নাম দেওয়ার প্রক্রিয়াটা তখন শেষ হয়ে গেছে, তার বেশ কিছুদিন পরে আমি সপ্তাহখানিক পরে আমি অন্য মাধ্যমে কিছু নাম্বার পাই, সেগুলো আমি তাকে হোয়াটসঅ্যাপে অবগত করি যে তুমি এই জায়গাগুলো থেকে সহায়তাটা নিতে পারো। এছাড়াও আমাকে আরেকজন শিক্ষার্থী সে 2রা অগাস্ট যোগাযোগ করে, তার সাথে আমার তেমনি কোনো যোগাযোগ ছিল না। সে 22 ব্যাচের শিক্ষার্থী। হঠাৎ করে আমি দেখি যে সে আমাকে মেসেজ করছে যে শেখ হাসিনা যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিল তার ছবি নামিয়ে ফেলার জন্য, এবং সেখানে সে নিজেও যে প্রোফাইল পিকচারটা ব্যবহার করছে সেটাও সেই সময়কার প্রধানমন্ত্রীর একটা প্রোফাইল পিকচার। আমার কাছে জিনিসটা কিছু ফিশি মনে হয় যে আমাদের সাংবিধানিকভাবে বা রাষ্ট্রগতভাবে যে নির্দেশনা দেওয়া আছে যতদিন সরকার আছে সেটা আমাদের পালন করতে হবে। আর তার সাথে আমার এমন কোনো যোগাযোগ নেই, এবং হঠাৎ করে কেন সেই ধরনের একটা বিষয় নিয়ে আসে আমার কাছে জিনিসটা খুব বেশি ভালো মনে হয়নি। এবং দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থীর কাছে সেটা মানে উই টিচার্স উই ক্যান ডিসাইড যে কখন কোন জায়গাটা করতে হবে। এনিওয়ে, তারপরে আমি তাকে বলি যে আসলে এটা তোমার বা তোমাদের বিষয় না, এটা আমরা এখনো সরকার আছে, আমরা পুরো বিষয়টা অবজার্ভ করছি খুব ক্লোজলি, যখন সময় হবে তখন আমরা সেই ইনিশিয়েটিভ গুলো নিব। তা যাই হোক, এছাড়া বন্যার ক্ষেত্রে ত্রাণের যে জায়গাটা ছিল এটা খুব স্বাভাবিকভাবে যে কোনো মানবিক মানুষ এই ক্ষেত্রে এগিয়ে আসবে। তা সেখানে আমি ব্যক্তিগত আমার যে উদ্যোগগুলো সেটা বিভাগের সাথে ছিল, বাইরেও বিভিন্ন জায়গায় আমরা কাজ করেছি। বিভাগের যে পোস্টগুলো ছিল সেগুলো আমি শেয়ার করেছি যাতে তাদের এই যে উদ্যোগ সেটার সাথে একটা সমন্বয় হয় এবং মানুষের আস্থা বাড়ে। কিন্তু পরবর্তীতে আসলে শিক্ষার্থীদের কাছ থেকে কিছু কিছু অভিযোগ আসে, এবং যে অভিযোগগুলো আসে অ্যাজ এ চেয়ারম্যান আমাকে কিছু অ্যাড্রেস করতে হয়। তারা কিছু কার্যক্রম সম্বন্ধে অনেকেই প্রশ্ন তোলে, সেগুলো আমি 2-1 জনের মারফত জানার চেষ্টা করি। সেখানে আসলে যেইভাবে আমি জানতে চেয়েছি বিষয়গুলো হয়তো তারা কিছুটা ভিন্নভাবে ব্যাখ্যা করার জন্যই এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এটা আমি কেন, যে কেউ এটার সাথে সহযোগিতামূলক আচরণ না করে অন্য কিছু করার সুযোগ থাকে না। আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে যে হঠাৎ করে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা একটা মিটিং এর এইরকম আয়োজন করছে, সেটা কিন্তু বিভাগের সাথে একদম কোঅর্ডিনেট করে তারা করেনি। অনেকটা তারা আমাদের স্টাফদের অবগত করে এবং বলে যে আমাদেরকে জানানোর জন্য। স্বাভাবিকভাবে আমরা যেহেতু পূর্ব থেকে অবগত ছিলাম না, আমাদের বেশ কয়েকজনেরই পূর্ব নির্ধারিত মিটিং ছিল, কাজ ছিল, প্রথম মিটিং এ আমি উপস্থিত থাকতে পারিনি। পরবর্তীতে পুনরায় আবার তারা যে মিটিংটা দেয় এবং সেখানে তারা খুব পরিষ্কার ভাবেই লেখে যে শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা আমরা যাতে তৈরি করতে পারি এবং সেই বিষয়ে তারা একটা আলোচনা করবে। তা আমাকে অন্যান্য কলিগদের সাথেও আমি সেখানে উপস্থিত হই। তো সেখানে ধারাবাহিকভাবে তাদের বেশ কিছু আলোচনার জায়গা ছিল। পরবর্তীতে আমার কিছু বিষয় তারা উল্লেখ করে। উল্লেখ করার শিক্ষার্থীদের খুব স্বাভাবিকভাবেই অভিযোগ সবসময় থাকে, থাকতেই পারে, এবং আমাদের কাজ হচ্ছে সেগুলো সম্বন্ধে তাদের আমাদের যে বক্তব্য সেটা তুলে ধরা। কিন্তু তাদের উপস্থাপনের ভঙ্গিটা অনেক আক্রমণাত্মক ছিল। তারপরে যেহেতু তারা শিক্ষার্থী এবং এমন একটা ট্রমাটাইজড সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, তারা যে মানসিকভাবে খুব ভালো আছে সেটাও আমি বলবো না। তাদের বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এখনো তারা স্টেবল সিচুয়েশনে নেই এবং আরো কিছু সময় লাগবে। আমরাও যে কিছুটা ট্রমার মধ্যে দিয়ে যাইনি বা এখনো যাচ্ছি না বিষয়টা কিন্তু তাও বলা যাবে না।
তো যাই হোক, আমি চেষ্টা করি আমার ক্ষেত্রে, এবং বেশিরভাগ অভিযোগগুলি আমার মনে হয়েছে যে স্পেসিফিক না, অনেকটা মানে পারসেপশন বেসড, অনেকটা যে সেটাকে ডিফাইন করা বা অপারেশনালাইজ করা আমার নিজের পক্ষেই মুশকিল, এবং তারা ব্যক্তিকেই এভিডেন্স হিসেবে ধরে নিচ্ছে সেখানে। যাই হোক, সেটা সময় খুব বেশি যথার্থ ছিল না যে ওই ধরনের ডিবেটে যাওয়া। আমি চেষ্টা করি আমার যে জায়গাগুলোতে উত্তর দেওয়া, এবং আমার একটা আশা ছিল যে না, শিক্ষার্থীরা এতে কনভিন্সড হবে, কারণ আমি নিজে জানি যে আমি জ্ঞানত এমন কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম না বা থাকবো না যেটা আমার এই পেশাকে বিতর্কিত করতে পারে। তো পরবর্তীতে দেখা যায় যে আমাদের প্রক্টর খুব সুন্দরভাবে, তিনি আমাদের বিভাগের শিক্ষক, উনি খুব সুন্দরভাবে তাদেরকে আশ্বস্ত করেন এবং বেশ ভালোভাবে পরিস্থিতিটা কিন্তু নিয়ন্ত্রণ করছিলেন। তারপরে যখন আমরা রুম থেকে একে একে চলে যাচ্ছি, তখন দেখি যে কয়েকজন শিক্ষার্থী তারা আমার পদত্যাগের বিষয়টা জানতে চায়। তা আমার কাছে তখন মনে হয় যে মিউচুয়াল রেসপেক্টের জায়গায় এতক্ষণ সময় দিয়ে আমরা আলোচনা করলাম, এবং আমি অনেকগুলো বিষয় তাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, কিন্তু পুনরায় যদি পদত্যাগের জায়গায় আমাদের আলোচনাটা চলে যেতে হয় এবং মিউচুয়াল রেসপেক্ট আমরা স্থাপন করতে না পারি, তাহলে এটা সর্ট অফ সময় ক্ষেপণ। তারা সেই দাবিটা প্রথমে বলে দিতে পারতো যে আপনি যেখানেই যাই বলেন না কেন, উই উইল নট বি কনভিন্সড, এবং আমরা আমাদের ওই দাবিতেই থাকবো। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি আমার রুমে যাই। কিছুক্ষণ পর 6-7 জন শিক্ষার্থী তারা আমার রুমে প্রবেশ করে। তা আমি সেখানে আমার স্টাফদের সাথে কিছু কাজ করছিলাম, ফাইলপত্র স্বাক্ষর করছিলাম। অনেকটা মারমুখী ভঙ্গিতে কিন্তু তারা সেখানে ঢোকে। যাই হোক, আমি পরিস্থিতিটা জানি যে তাদের এখন সিচুয়েশনটা সব জায়গায় যেরকম ঘটছে, তারা সরাসরি আমাকে জানতে চায় যে আপনি পদত্যাগ করেন, এখনই করেন। আমি তাদেরকে বলি যে আসলে আমাদের শিক্ষা উপদেষ্টা যে নির্দেশনা রয়েছে বা সার্বিকভাবে যে জায়গাগুলো রয়েছে, সেখানে পদত্যাগের বিষয়টা আসলে বা এই মব জাস্টিসের মাধ্যমে পদত্যাগের বিষয়টা কিন্তু নিষেধ করা হয়েছে। তারা বলে যে আপনি কি শিক্ষা উপদেষ্টার কথা শুনবেন নাকি ছাত্রছাত্রীদের কথা শুনবেন? আমি সেখানে তাদেরকে বলি যে আমি যেহেতু একটা সরকারি চাকরি করি, শিক্ষা উপদেষ্টার কথাটা শোনাটাই আমি বাঞ্ছনীয় মনে করি। তখন তারা আমাকে একটা আলটিমেটাম দেয় যে এবং আপনি কালকে 12টার মধ্যে আপনি পদত্যাগ করবেন। তো তাদের বাচন ভঙ্গি, বলার ধরন এবং অনেক কিছুই আসলে আমার খুব বেশি কমফোর্টেবল মনে হচ্ছিল না। তারপরেও আমি সেই সময় চুপ করে থাকি, এবং তারা একটা পর্যায়ে বের হয়ে যায় এবং বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার চেষ্টা করে। প্রক্টর মহোদয় ওই সময় উপস্থিত ছিলেন, বিভাগে আরো 2-1 জন শিক্ষক ছিলেন। তাদেরকে বোঝান যে তোমরা যদি যেই কথাগুলো বলেছো এগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি, তাহলে তোমরা স্লোগান দিচ্ছ কেন? এবং একটা পর্যায়ে আমি বলি যে দেখো, তোমরা যদি ক্রমাগত ভাবে এই দাবিগুলো করতেই থাকো, তাহলে তোমরা তো আমাদের কোনো কথা শুনছো না, তোমরা একটা কনভিন্সিং পজিশনেও নাই। তো তোমরা তোমাদের যে কাজ যথার্থ মনে করছো সেগুলো করো, আর আমি তখন কিছু ফাইলপত্র স্বাক্ষর করছিলাম, আমি আমার কাজ করতে থাকি। আলোচনাটা সেখানেই আসলে সীমাবদ্ধ ছিল। তারপরে যে ঘটনাগুলো ঘটেছে এটা আপনারা অবগত রয়েছেন। এখানে বেশিরভাগ তাদের যে আলোচনার জায়গা বা পয়েন্টগুলো, এগুলো খুব ভেগ, এগুলো আসলে নির্দিষ্ট না। তারা কখনো কোনোভাবে হয়তো ব্যক্তিগত জায়গায় হয়তো মনক্ষুণ্ণ হয়েছে। এইটা অন্যান্য অনেক শিক্ষকের ক্ষেত্রেই থাকতে পারে। তো সেই জায়গাগুলো আসলে অনেক সময় আমাদের বোঝার জন্য মুশকিল। তো তারপরেও তারা কিছু কথা, যেমন পরীক্ষার নাম্বার, আমি তো বলতে পারবো যে গান পয়েন্টও আমাকে দিয়ে পরীক্ষায় এই ধরনের কাজ করানো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এবং তারা কিন্তু স্পেসিফিক কার ক্ষেত্রে হয়েছে, তারা কে, তাদের কি এভিডেন্স আছে, এগুলো কোনো কিছু কিন্তু দিচ্ছে না। তারা শুধু বলছে যে এটা হয়েছে, ওটা হয়েছে, আপনি এটা করেছেন, এই ধরনের অনেক কিছু উল্লেখ করা যায়। কিন্তু এত বড় একটা এলিগেশনে যদি সুনির্দিষ্ট প্রমাণ না থাকে, তাহলে কিন্তু এই বিষয়গুলো বলা খুব কঠিন। এবং কোন প্রসঙ্গ বা কোন পরীক্ষার কথাই কিন্তু এটা আপনার বিগত খুব কাছাকাছি সময় না, হয়তো সেটা হয়েছে 3 বছর আগে বা আরো বেশি সময় আগে, সেটা রিকল করাও টাফ, এভিডেন্স দেওয়াও তাদের জন্য টাফ। সো যতক্ষণ না তারা প্রকৃত অর্থে সেগুলো বলতে পারছে,
মন গড়া মুখের কথা এগুলো আসলে এস্টাবলিশ করা খুব কঠিন। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে জানি যে নেভার এভার এই ধরনের কিছু আমার দ্বারা হয়েছে বা ভবিষ্যতে হওয়া সম্ভব। এই জায়গায় আমার এথিক্যাল স্ট্যান্ডার্ড অন্যান্য জায়গার মতো একদম নন কম্প্রোমাইজিং। এখানে একটা জায়গা হচ্ছে যে পোশাক নিয়ে ব্যক্তিগতভাবে আমি যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছি, আমি যে কোনো প্রেজেন্টেশনও বলেছি যে যে যেই পোশাক পরে, সে যদি পাঞ্জাবি পরে বা অন্যান্য, সেটাই সে মেনটেন করবে। আমি কিন্তু কখনোই পোশাক পরিবর্তন করে প্রেজেন্টেশনের জন্য কখনো কাউকে এনকারেজ করিনি। এটা আমার যে কোনো শিক্ষার্থী যে কোনো ব্যাচেরই জানে। স্পেসিফিক আমি কখনোই ওই ধরনের কাউকে যে কোনো মন্তব্য করেছি সেটা বলা খুব মুশকিল। কিন্তু অনেক সময় হয়তো এমনি আমি আলোচনা এনেছি কিনা আমার মনে পড়ে না, বা সেটা কোনো উদ্দেশ্য প্রণোদিত না, হালকা চটুল আলাপে সেটা থাকলেও থাকতে পারে, বাট ইট ওয়াজ নট দ্য কেস। এবং আমি স্পেসিফিক্যালি জানিও না কার ক্ষেত্রে বলেছি, বা তারাও কিন্তু উল্লেখ করে নাই। এবং এটা কখনোই আমার আসলে প্রাধান্যের জায়গা না যে কে কি পোশাক পরলে। আমাদের শিক্ষার্থীরা সব ধরনের পোশাকই পরে এবং আমরা তাদের ক্লাসে করছি, করি বা সামনেও সেগুলি চলবে, সেগুলি আসলে আমাদের মূল আলোচনার জায়গা না। আমি ডিপার্টমেন্টে আসার আগে থেকেই কিন্তু চেষ্টা করছিলাম যে বিভাগে একটা ডেটাবেস থাকা খুব জরুরি। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা গবেষণার কারণে বিভিন্ন জায়গায় যাই, সেটা সকল শিক্ষকই যায়। সেখানে ডেটা কালেকশনের ক্ষেত্রেও আমাদের কে কোথায় বাড়ি অবস্থান সেগুলো প্রয়োজন হয়। তা আমি যেমন আমার আর্মস অ্যান্ড ড্রাগ ট্রেডের একটা গবেষণার ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জে যাদের বাড়ি ছিল তাদের কাছ থেকে অনেক তথ্য কালেক্ট করেছি, এবং এটা প্রায় প্রতিটা ডিপার্টমেন্টে যে কোনো গবেষকই সেটা করে। তা মাতা পিতার নম্বর বা যে জায়গাগুলো জানা, এখানে কিছু ডেমোগ্রাফিক ইনফরমেশন আমাদের সোশ্যাল সায়েন্সে এটা খুব কমন একটা বিষয়। সমাজকে বোঝার জন্য আমাদের অনেক বিষয় প্রশ্ন করতে হয়, সেটার সাথে তো পড়াশোনার কোনো সম্পর্ক নেই। সেই জায়গায় হ্যাঁ আমি মাঝে মধ্যে তাদেরকে জিজ্ঞেস করি এবং তাদের কাছ থেকে সেই ধরনের তথ্য নেওয়া হয়েছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, একজন চেয়ারম্যান হিসেবে বা বিভাগের একজন শিক্ষক হিসেবে অনেক সময় আমাদের কাছে কিন্তু এই ধরনের প্রস্তাব প্রায়শই আসে যে গরিব মেধাবী শিক্ষার্থীদের তথ্য দেওয়া। তা আমি যদি একজন শিক্ষার্থীর অবস্থান, তার পিতার আয় বা ইত্যাদি জায়গাগুলো সম্বন্ধে আমার সম্যক ধারণা না থাকে, সেগুলোতে নমিনেট করা কিন্তু খুব দুষ্কর। সেটা প্রায় সকল বিভাগেই হয়, অনেক সময় আমরা জানি, এবং সেই তথ্যগুলোর বাস্তব প্রয়োগ আমরা সব জায়গায় করেছি। আরেকটা বিষয় হচ্ছে যে ফাউন্ডেশন ডে বা আমাদের বিভাগের অনুষ্ঠানগুলো কেন্দ্রিক শিক্ষার্থীদের আসলে বেশিরভাগই হচ্ছে যে তারা ওই লোকমুখে যা শুনছে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করছে। আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা, যে ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় চলে বা আমাদের ফান্ডের ধরন, এগুলো নিয়ে বেশিরভাগ শিক্ষার্থীর সম্যক ধারণা নেই বা থাকারও কথা না। যেমন আমি খুবই অল্প টাকা, যেমন 3 লক্ষ টাকা নিয়ে আমার বিভাগের কার্যক্রম শুরু করেছি। ইন কম্পারিজন টু আদার ডিপার্টমেন্ট, সেখানে অনেক বিভাগই সোশ্যাল সায়েন্সের আছে যাদের ফান্ডিং 2-2.5 কোটি টাকা। একজন চেয়ারম্যান হিসেবে এটা আমার দায়িত্ব যে এই অর্থ দিয়ে বিভাগকে সামনে চালিয়ে নিতে হবে। এবং সরকারও কিন্তু কৃচ্ছ্রতা সাধনের একটা জায়গায় এসছে, এবং আমাদের অনুষ্ঠানগুলোর সংখ্যা কমিয়ে আনা বা আমাদের অন্যান্য আড়ম্বরগুলো কমানো, এই নির্দেশনা কিন্তু বারবার আমাদের কাছে এসেছে। তা গতবার যখন ফাউন্ডেশন ডে কেন্দ্রিক যে আলোচনাগুলো যখন হয়েছে, কিছু কিছু জায়গায় আমি যে জায়গাটা বলার চেষ্টা করেছি যে কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে অপচয় হয়েছে। ইনফরমেশনগুলি এবং অভিযোগগুলো কিন্তু সর্বক্ষেত্রে আমার কাছে শিক্ষার্থীদের কাছ থেকে আসা। কারণ আমি ফাউন্ডেশন ডে তো ওইভাবে আমার নিজেরও উপস্থিত থাকার সুযোগ ঘটেনি, বা আমি কি হচ্ছে সেগুলো ভালো করে জানতামও না। তো শিক্ষার্থীরা যখন কোনো বিভিন্ন ধরনের অভিযোগ করে, সেগুলো কিন্তু অ্যাড্রেস করা চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব। তা সেই জায়গায় আমি অপচয়ের জায়গাটা 2-1 জনের কাছে তুলে ধরেছি যে আমরা কিন্তু অনেক অল্প অর্থ কাজগুলো করতে পারি, বা তোমরা যদি বড় স্পন্সর পাও তোমরা একই আঙ্গিকে করতে পারো। সেই জায়গায় কিন্তু আমি শিক্ষার্থীদের কখনোই কোনো পদক্ষেপ দেখিনি, বা তারা সেই জায়গায় যে এগিয়ে এসছে তাও না। আমাকে ফাউন্ডেশন ডে সংক্রান্ত কোনো আবেদন আমি দায়িত্ব নেওয়ার পর আজ পর্যন্ত কিন্তু পাইনি। এগুলো তাদের মনে ছিল, কিন্তু প্রকাশ না করলে আমার জন্য বোঝা কঠিন। অথবা সেখানে আমরা যে জায়গাগুলো অ্যাড্রেস করা, যেমন ট্যুরের একটা বিষয় এসছে,
গত বছর ট্যুরের বিষয় সাধারণত আমরা যে সময় ট্যুর করে থাকি, যে সেখানে ট্যুরের সময় রাজনৈতিক একটা বিরাট অস্থিরতা ছিল। ট্যুর যদি আমি করতে যাই ইলেকশন কেন্দ্রিক, সেখানে কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা চেয়ারম্যান হিসেবে আমাকে নিতে হবে। আমি মিটিং এ দু একজন শিক্ষকের সাথে কথা বলেছি, কেউ কিন্তু সেই দায়িত্বটা নিতে আগ্রহী ছিল না, এবং পরবর্তীতে শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু আবেদন আসেনি। পরবর্তীতে আমি একটা পিকনিকের ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু আমার কলিগরাও সেখানে আমাকে এনকারেজ করেনি যে যে সার্বিক সিচুয়েশন, এখন বোধহয় আমাদের কোনো কিছু করার সুযোগ হবে না। তো এটা সবার যদি আগ্রহ না থাকে, ব্যক্তি হিসেবে এই কাজগুলো করা কিন্তু কঠিন। কারণ একজন চেয়ারম্যানের কিন্তু কিছু ক্যারেক্টার সার্টিফিকেট বা এই ধরনের সার্টিফিকেট গুলো স্বাক্ষর করা ছাড়া বেশিরভাগ কাজে কিন্তু তাকে সম্পূর্ণভাবে একাডেমিক কমিটির ডিসিশন নিয়ে করতে হয়। সো কোনো বিভাগের কোনো চেয়ারম্যানকে এককভাবে দায়ী করা এখানে সুযোগ নেই বা সম্ভব না। কিন্তু শিক্ষার্থীদের এই জায়গাগুলোতে কিন্তু একটা বড় ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা থাকলে কিন্তু তারা খুব সহজে আমার সাথে সেগুলো নিয়ে আলোচনা করতে পারতো, বা সেই পথ এখনো খোলা রয়েছে। বিভাগের বিভিন্ন সময় আমাদের যেই কথাগুলো হয় বা আলোচনাগুলো হয়, শিক্ষার্থীরা এসে কিন্তু আমাদের অবগত করে। আমাদের সেই সুযোগও নেই এবং আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি, যার ফলশ্রুতিতে যে চুলচেরা খবর নেওয়া, এগুলো আমাদের কাজও না, এগুলো আমাদের পক্ষে সম্ভব না। শিক্ষার্থীরা যখন বিভিন্ন বিষয়ে আমাদের কাছে অভিযোগ করে, চেয়ারম্যান হিসেবে কিন্তু সেটা আমাদের দায়িত্ব সেটাকে অ্যাড্রেস করা। তা প্রশাসনিক দায়িত্ব পালন করতে দিয়ে যে মাঝে মধ্যে ক্লাসের সেই দেরির বিষয়টা ঘটে, কারণ আমাদের অনেকগুলো মিটিং এ, বিশেষ করে গত রেজিমে হুটহাট করে আয়োজন করা হয়েছে, এবং প্রায় প্রত্যেক মিটিং এ একটা এক্সপেকটেশন থাকে যে বিভাগের চেয়ারম্যান উপস্থিত থাকবেন। তা আমরা অনেক সময় জানিও না যে মিটিং গুলো কতক্ষণ ধরে চলবে। এটা সম্পূর্ণ নির্ভর করে ভাইস চ্যান্সেলর বা যিনি মিটিং ডেকেছেন তার উপর। সেই জন্য ক্লাসের শিডিউল যেহেতু আগে নির্ধারণ করা থাকে, অনেক সময় চাইলেও কিন্তু সেই জায়গাটা অ্যাড্রেস করা আমাদের সম্ভব হয় না। এছাড়া আমাদের একটা অভিযোগ ছিল আমাদের একজন শিক্ষার্থীকে কেন্দ্র করে, দুইজন শিক্ষার্থী অভিযোগ করেছিল একজন শিক্ষার্থীর বিরুদ্ধে। সেই জায়গাটা কিন্তু শিক্ষার্থীদের কাছে কোনো ইনফরমেশন নেই। আমরা বিভাগের আমাদের যেই কমিটি আছে, একাডেমিক কমিটির ডিসিশন নেওয়ার 1 বছর আগে প্রক্টরের কাছে পাঠিয়েছি তৎকালীন, কিন্তু তারপরে প্রক্টরের ওই বিষয়ে আমরা কোনো যে যৌন হয়রানি কেন্দ্রিক বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি বা কোনো স্টেপ দেখিনি। বিভাগ কিন্তু কাউকে শাস্তি দিতে পারে না, এবং শিক্ষার্থীদের কাছে সেই খবরটা পর্যন্ত নেই যে আমি কোন ইনিশিয়েটিভ নিয়েছি। মন গড়া কথাবার্তা তারা বলছে। ডিসএবিলিটি কেন্দ্রিক আমাদের একজন শিক্ষার্থী রয়েছে, তার শ্রুতি লেখক প্রয়োজন। বিভাগের একজন চেয়ারম্যান হিসেবে আমার কিন্তু প্রয়োজন যে সে নিয়ম নীতি অনুযায়ী সেই কাজগুলি করছে কিনা। বিগত সময় হয়তো যে কোনো কারণে এই জায়গাগুলোতে সেই ধরনের ক্ষেত্রে তাকে আরো বেশি স্মুথনেস ফেস করেছে, কিন্তু আমি একজন চেয়ারম্যান হিসেবে আমি মনে করেছি যে এই জায়গাগুলোতে আমাকে জিনিসগুলো একটু চুলচেরা বিশ্লেষণ করে আগানো উচিত, দেখা উচিত। আমার স্টাফরা খুব ভালো করে জানে, এবং সে বছরে ডিসেবিলিটি যেটা আছে অনেকগুলো অ্যাপ্লিকেশন করে, সেগুলো কিন্তু আমরা যখন তার সম্বন্ধে আমাদের কাছে যখন কোনো স্কলারশিপের বিষয় আছে, সর্বসময় আমরা তাকে সেগুলো অবগত করেছি। তা একজন শিক্ষক হিসেবে আসলে সেই সুযোগগুলো আমাদের কোনোভাবেই নেই, বা এগুলো সঠিক তথ্য বলে কখনোই আমার মনে হয় না। হঠাৎ করে শিক্ষার্থীদের এত অভিযোগ, এই পরিস্থিতিতে আপনি আসলে কি ভাবছেন, আর শিক্ষার্থীরাই কেন বা এই ধরনের আচরণ করছে বলে আপনার মনে হয়? আর যে অভিযোগগুলো তোলা হয়েছে, এই অভিযোগগুলোর ভিত্তিতে আপনার পদত্যাগ এবং অবাঞ্ছিত করার যে দাবি, সেই দাবির যৌক্তিকতা কতটুকু আপনার কাছে মনে হয়? আচ্ছা, এখানে আমি বলবো যে প্রাথমিকভাবে শিক্ষার্থীরা মানসিক অবস্থা একদম ভালো অবস্থায় তারা নেই। আগে থেকেও আমাদের বিভাগে অন্যান্য অনেক বিভাগের মতো অনেক ধরনের মানসিক সমস্যার জায়গা ছিল। আমি বিগত ডিনদেরকে বারবার বলেছি যে আমাদের একজন কাউন্সিলরের প্রয়োজন, একাধিক কাউন্সিলর বিভাগে প্রয়োজন, ফ্যাকাল্টিতে প্রয়োজন। কারণ টিএসসি তে যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটা পর্যাপ্ত না। আমি নিজে ব্যক্তিগতভাবে বেশ কয়েকজনকে প্রফেশনাল কাউন্সিলরের কাছে পাঠিয়েছি, এবং অনেক ক্ষেত্রে তাদের ফিস যেটা রয়েছে সেটাও আমি মওকুফ করার ব্যবস্থা করেছি, এবং তারা সেখানে সেই জায়গায় সুবিধাটা নিয়ে ভালো রয়েছে। কিন্তু এখন শিক্ষার্থীদের শুধু যে আমাদের বিভাগে তা না, সারা
বাংলাদেশেই কিন্তু একটা অস্থির সময়ের মধ্য দিয়ে তারা এসছে। হঠাৎ করে বিশ্ববিদ্যালয়গুলো খুলেছে, কিন্তু তাদের কোনো ক্লাসের কার্যক্রম নেই। ক্লাসের কার্যক্রম যদি থাকতো তারা কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়ে যেত। তা সে যখন কোনো কাজের কিছু পাচ্ছে না, সামগ্রিকভাবেই সে কিন্তু খুঁজতে থাকবে। আমার বিষয়ের যে বিষয়টা, এটা কিন্তু জাস্ট লাস্ট 8 to 10 days এর একটা আলোচনা। এর আগে কিন্তু 5ই অগস্টের পর তাদের এই আলোচনাটা কারোর মধ্যেই আমি শুনিনি। তা আমি যখন কিছুটা স্বাভাবিক হলো, হল খুললো, আমি প্রত্যেকটা ব্যাচের সাথে কিন্তু শুরু করেছিলাম আলোচনার জায়গাটা। আমি প্রথম বর্ষের সাথে বসেছি এবং তারা মোটামুটি কনভিন্স ছিল অ্যাট দ্য টাইম যে তাদের যে প্রশ্নগুলো রয়েছে আমি সেগুলোর উত্তর দিয়েছি। সেকেন্ড ইয়ারের সাথে আমি যখন বসবো, তাদের দেখা গেল যে ব্যাচ থেকে একটা বিষয় এবং মাত্র 4 জন শিক্ষার্থী সেখানে অ্যাটেন্ড করেছে, তারা বলেছে অন্যরা তারা আসবে না। এবং সবার মধ্যে একটা স্ট্যান্ড পয়েন্ট তারা নেয় যে আমি যতই তাদেরকে ডাকি, এটা তারা ব্রেইন ওয়াশ হয়ে যাচ্ছে, তারা আমার সাথে এই বিষয়গুলোতে কথা বলবে না। তাদের যদি ব্যাখ্যার প্রয়োজন থাকতো বা সঠিকভাবে জানার প্রয়োজন থাকতো, তারা কিন্তু ওই মিটিং গুলোতে আসতো। তা আমি অন্যান্য ব্যাচের সাথে যোগাযোগ করে মোটামুটি বুঝতে পারি যে তারা এই প্রক্রিয়াতে তারা রাজি না, মানে তারা যেই জায়গায় রয়েছে সেই জায়গায় থাকতে চায়। এই ট্রমাটাইজ সিচুয়েশনে তারা যেখান থেকে যেই তথ্য পাচ্ছে, এগুলোকে একত্রিত করে যে অবয়বটা দিচ্ছে, সেখানে এই ধরনের দাবি অনেক ক্ষেত্রে কিন্তু চলে আসতেই পারে। এতে আমি খুব দোষের কিছু বলবো না, কিন্তু তাদের একটু ঠান্ডা মাথায় বোঝার প্রয়োজন বা বোঝার মানসিকতায় আসার প্রয়োজন যে দাবিগুলো যুক্তিযুক্ত কতটা, এবং এই দাবিগুলোর বেসিসে আমাদের ভাইস চ্যান্সেলর কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন চেয়ারম্যানকে রিমুভ করা যায় কি না। মব জাস্টিসের এখন কোনো সুযোগ নেই। সিন্ডিকেট থেকেও সিদ্ধান্ত আসছে একরকম, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃকও এক ধরনের সিদ্ধান্ত আসছে। সেখানে আমাদের সামগ্রিক কাজ হবে কিন্তু রাষ্ট্র সংস্কারের জায়গা। শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের বিভাগের ছাত্রছাত্রী হিসেবে আমরা যদি ডিবেট করতে পারতাম, সাউথ এশিয়ার উন্নয়নের আলাপগুলো করতে পারতাম, সেভেন সিস্টারে কি হচ্ছে, বেলুচিস্তানের আন্দোলন বা নেপালের সিচুয়েশন, এটা কিন্তু আমরা শুধু রাষ্ট্র না, পুরো সাউথ এশিয়া আমাদের একটা কন্ট্রিবিউট করার সুযোগ ছিল। এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের মূল কাজ সেটা। তা আমার মনে হয় সেই চর্চাগুলো ক্লাস যদি শুরু হয়ে যায়, অচিরেই আমরা শুরু করতে পারবো এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে শিক্ষার্থীদের যে এঙ্গেজ হওয়ার জায়গা, সেই জায়গাটা তারা একটা অবস্থান তৈরি করতে পারবে। এবং তাদের আমাদের এই আলাপ আলোচনা এবং আজকের যে আমি বক্তব্যটা স্থাপন করলাম, তাদের অনেকগুলো জায়গায় তাদের যেই উত্তরগুলো জানার আগ্রহ ছিল, আমি আশা করব যে সেগুলো তারা পেয়ে যাবে। এরপরে দু একটা বিষয়ে যদি তাদের আরো কিছু জানার থাকে, এটা আমরা যে কোনো সময় তারা জানতে পারবে। তারা বিভাগটাকে সামনে কিভাবে দেখতে চায়, সেই দাবিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা জার্নালিজম সহ অন্যান্য বিভাগে দেখেছি তারা 3, 4, 5টা দাবি জানিয়েছে বিভাগের এই জায়গাগুলোতে তাদের সংস্কার প্রয়োজন বা তারা কাজ দেখতে চায়। আমাদের শিক্ষার্থীদের কিন্তু ওই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। বিষয়গুলো একদম ব্যক্তিগত আক্রমণ কেন্দ্রিক। এইখান থেকে কিন্তু আসলে উত্তরণের উপায় খুব কঠিন। আমাদের একদম গঠনমূলক সমালোচনায় আসতে হবে। সেখানে আমি ব্যক্তি মানুষ হিসেবে যে একদম সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে, সেই বিষয়টা আমি কখনোই বলবো না। কিন্তু শিক্ষার্থীদের প্রয়োজন রয়েছে, আমরা যেমন তাদের বিষয়গুলো অনেক সময় তাদেরকে জানাই, বলি, আমাদের বিষয়গুলো তারা সুশৃঙ্খল পদ্ধতিতে আমাদের অবগত করবে। এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যে পদক্ষেপগুলো হাতে নিতে চাচ্ছি বা বর্তমান ইন্টারিম সরকার চাচ্ছে, সেখানে আমরা যুগপৎ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং একটা নতুন সুন্দর বাংলাদেশ, যেটার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই জীবন দিয়েছেন, তাদের সেই সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য ছাত্র শিক্ষক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এবং অবশ্যই শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের মতো অন্যান্য সকল জায়গায় আমরা এই পরিবর্তনটা আনতে সমর্থ হব। স্যার, আপনার বিরুদ্ধে অভিযোগ তুলে যে শিক্ষার্থীরা আন্দোলন চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা কি স্যার? তাদের উদ্দেশ্য বক্তব্য খুবই সিম্পল। তারা আমার শিক্ষার্থী এবং একজন শিক্ষক শিক্ষার্থী যতই ভুল করে, কখনোই সে তার প্রতি কঠোর বা দৃঢ় হওয়ার সুযোগ নেই।
এইটা আমাদের প্রফেশনাল এথিক্সেই পড়ে না। তো সেখানে আমার আসলে ব্যক্তিগতভাবে ওইরকম কোনো রাগ বা অভিযোগ তাদের প্রতি নেই, কিন্তু তারা যেই উপায়ে জিনিসগুলো সামনে তুলে নিয়ে এসছে, ধরনটা হয়তো এটা খুব সুখকর না, বা বিভাগের যে রেপুটেশনের জন্য খুব ভালো কিছু না। তারা তাদের যেই 2, 3, 4টা দাবি থাকতে পারে সেটা আমাকে অবগত করতে পারে, সেই জায়গায় আমি চেষ্টা করবো। এবং ব্যক্তিগত কোনো ভাবে কোনো কিছু আমার কারো প্রতি নেই। এবং এটা আমি মনে করি যে কারো দ্বারাই তাদের যে কোনো একাডেমিক অ্যাক্টিভিটিসে এই প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। আর এছাড়া আমাদের অনেকগুলো মনিটরিং মেকানিজম রয়েছে, আমাদের একাডেমিক কমিটি রয়েছে, ডিন রয়েছে, আমাদের প্রভিসি একাডেমিক রয়েছে। একজন শিক্ষককে এত ক্ষমতা দেওয়া হয়নি যে সে চাইলেই যে কোনো শিক্ষার্থীর যে কোনো ক্ষতি করতে পারে, এটা একাডেমিক স্ট্রাকচারে কোনোভাবেই সম্ভব না। তো সেখানে তারা একদম নিশ্চিন্ত ভাবে যে কোনো শিক্ষকের যে কোনো ক্লাসে অংশগ্রহণ করতে পারে। এই বিষয়টা দৃঢ়চিত্তে আমি কেন সকল বিভাগের শিক্ষকের ক্ষেত্রে বলা সম্ভব। স্যার, শিক্ষার্থীদের যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা ক্লাসে ফিরবেন না। এই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? এখানে আসলে তারা যারা রয়েছেন, আমার মনে হয় যে আজকের বক্তব্যের মাধ্যমেই তাদের বেশিরভাগ ভুলগুলো ভেঙে যাবে। সামনে অনেকগুলো চাকরির বাজার তৈরি হচ্ছে। আমাদের দেশে এখনো কিন্তু 50 লক্ষের উপর বেশি বেকার। মাস্টার্স এর কমপক্ষে 20 থেকে 25 জন শিক্ষার্থী আমার সাথে যোগাযোগ করেছে যে তারা দ্রুত পাশ করে বের হতে চায়, তারা সার্টিফিকেট চায়, এবং চাকরির বাজারে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে তারা অংশগ্রহণ করতে চায়। আমরা চাই না আমাদের শিক্ষার্থীদের এই কোনো কঠিন সময় ফেলে দিতে। অন্যান্য ব্যাচগুলো অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে অনেক পিছিয়ে আছে, তাদেরও কিন্তু প্রবল আগ্রহ। সো এখানে জেদের বশবর্তী হয়ে সামগ্রিকভাবে সকলেরই ক্ষতিকর করা, বিশেষ করে সবার হয়তো চাকরিটা অত গুরুত্বপূর্ণ না, তার হয়তো পারিবারিক সেই সক্ষমতা রয়েছে আরো অনেক দিন সেইভাবে এই জীবনগুলো কন্টিনিউ করে নেওয়া, কিন্তু যার পারিবারিক পরিস্থিতি কোনোভাবেই সেটা ওয়েলকাম করে না, সেই শিক্ষার্থীদের পাশে আমাদের সকলেরই দাঁড়ানো উচিত এবং খুব দ্রুত একাডেমিক অ্যাক্টিভিটিস শুরু করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনাও সেটা।